ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না, সময় নাও, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও, অনেক ভেবেচিন্তে কাজ করো। কিন্তু অনেক সময় আমাদের অনেক ভাবনা চিন্তা করে নেওয়া সিদ্ধান্তগুলোর থেকেও আমাদের অবচেতনে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তগুলোই অনেক বেশি কার্যকরী হয় বা আমাদের সঠিক রাস্তাটাই দেখাতে চায়। যেমন ধরুন, একজন কোনো মানুষের সাথে আপনার হঠাৎ আলাপ হলো, আপনার প্রথম দেখাতেই মনে হলো লোকটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, সব কিছু ঠিক নেই, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, আপনার কাছে কোনো যুক্তি নেই, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনার সন্দেহটাই ঠিক ছিল। আপনার মনের মধ্যে তৈরি হওয়া এই যে ফিলিংস, নিউরোসায়েন্স বলছে এই ফিলিংসটা তৈরি হওয়ার পেছনে রয়েছে আমাদের ব্রেনের একটা সুপার পাওয়ার, যাকে আমরা বলি গাট ফিলিংস, সায়েন্স বলে ইনটিউশন। এবং ম্যাক্সিমাম টাইম আমরা এটাকে উপেক্ষা করলেও বা আমরা এটাকে আন্ডার এস্টিমেট করলেও আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের মনের ভেতরে তৈরি হওয়া এই যে ছোট্ট ছোট্ট কণ্ঠস্বরগুলো অনেক সময় পৃথিবীর অনেক লজিকের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তাহলে চলুন আজকে নিজের এই সুপার পাওয়ারকে একবার চিনে নেওয়া যাক। নোবেলজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল ক্যানেম্যান মানুষের চিন্তাভাবনাকে দুটো ভাগে ভাগ করেছিলেন বা দুটো ভাগে ব্যাখ্যা করেছিলেন। এক নাম দিয়েছিলেন সিস্টেম 1 এবং সিস্টেম 2। বিষয়টা খুব সিম্পল। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাড়ি আপনার দিকে ছুটে এলো। আপনি কোনো হিসাব বা চিন্তাভাবনা করার আগেই আপনার শরীর অটোমেটিক্যালি সেখান থেকে সরে গেল। বা ধরুন আপনার দিকে কেউ বল ছুড়ে দিল, আপনি কিছু হিসাব বা চিন্তা করার আগেই আপনার হাত সেটাকে গিয়ে আটকে দিল। কোনো কিছু চিন্তাভাবনা করার আগে এই যে ঘটে গেল, কাজ হয়ে গেল, এটার জন্য দায়ী হচ্ছে সিস্টেম 1। অর্থাৎ আমাদের সিস্টেম 1 হচ্ছে আমাদের ব্রেনের একটা ফাস্টেস্ট পার্ট। এটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়, ইনস্ট্যান্ট অ্যাকশান নেয় এবং এটা অনেক কম এনার্জি খরণ করে, তাই এরা সহজে ক্লান্ত হয় না। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই সিস্টেম 1 কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার থেকে কোনো পারমিশনও চায় না। আপনি সকালবেলা উঠে নিজের নাম মনে করতে পারেন, আপনি পরিচিতর মুখ মনে করতে পারেন, কারোর ভয়েস শুনে তাকে আইডেন্টিফাই করতে পারেন। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমাদের সিস্টেম 1। এবার হচ্ছে সিস্টেম 2। সিস্টেম 2 হচ্ছে এটা আমাদের বলতে পারেন আমাদের সচেতন ব্রেন। এটা সবসময় যুক্তি দিয়ে কাজ করতে ভালোবাসে, এ কোনো কাজ সময় নিয়ে করে, এ আপনাকে প্রশ্ন করে। অর্থাৎ যেসব কাজ করতে গেলে প্রচুর এফোর্ট লাগে সেই কাজগুলোই করে হচ্ছে সিস্টেম 2। আর যেহেতু এফোর্ট লাগে তাই সিস্টেম 2কে চালাতে ব্রেনের অনেক এনার্জিও খরচ হয়। কোনো ঘটনার এগেনস্টে আপনার সিস্টেম 2 যতক্ষণে সেই ঘটনাকে অ্যানালাইসিস করবে, আপনার সিস্টেম 1 ততক্ষণে আপনাকে জিজ্ঞেস করা ছাড়াই তার এগেনস্টে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের সিস্টেম 1 এত ফাস্ট সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে? কারণ কোনো সিদ্ধান্তই তার শূন্য থেকে শুরু হতে পারে না, কিছু না কিছু অভিজ্ঞতার একটা বেসিস তো থাকতেই হবে, তার এগেনস্টে তো সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কি? আমাদের সিস্টেম 1 কিভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে এটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে আমাদের সিস্টেম 1 কোনো ঘটনাকে বা কোনো তথ্যকে কিভাবে অ্যানালিসিস করছে। এবং এখানে আসে একটা কনসেপ্ট যার নাম থিন স্লাইসিং। ধরুন আপনার সামনে হাজার হাজার তথ্য পড়ে আছে, কোনো মানুষের এক্সপ্রেশন, তার ভয়েস, তার দৃষ্টি, কোনো পরিবেশের গন্ধ, কোনো শব্দ বা কোনো দৃশ্য, এই সব কিছু তথ্য আমাদের ব্রেনের ভেতর গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু আমাদের সিস্টেম 1 এই সব তথ্যকে একসাথে বিশ্লেষণ করে না। সে কি করে? সে একটা শর্টকাট উপায় ব্যবহার করে। সে ধরুন এই তথ্যগুলো সিস্টেম 1-এর সামনে ভিডিওর মতো চলছে, অনেক তথ্যের মধ্যখানে কোনো একটা তথ্য গুরুত্বপূর্ণ মনে হলেই সেই তথ্যটার একটা স্লাইস ওখান থেকে বার করে নেয় এবং সেই স্লাইস বের করে নেওয়া তথ্যটা কি বলে? থিন স্লাইসিং। এবং এই থিন স্লাইসিং তথ্যের ভিত্তিতেই আমাদের সিস্টেম 1 পুরো সিদ্ধান্তটা নেয়। এবার প্রশ্ন হচ্ছে, একটা ওইটুকু তথ্যের ভিত্তিতে বা একটা তথ্যের স্লাইসের ভিত্তিতে আমাদের ওই সিস্টেম 1 কি করে এত বড় বড় সিদ্ধান্ত নেয়? তার উত্তর হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা সিস্টেম। জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, যা কিছু অনুভব করেছেন, তার সব কিছু একটা বিশাল লাইব্রেরির মতো আমাদের ব্রেনের মধ্যে স্টোর থাকে বা মেমোরি হিসাবে স্টোর থাকে। এবার আপনি সচেতনভাবে সব কিছু হয়তো মনেও রাখেন না, কিন্তু আপনার অবচেতন মন সবসময় এগুলোকে সংরক্ষণ করে রাখে। এবার আপনি যখনই কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন, তখন আমাদের ব্রেন ওই ছোট্ট তথ্যের সাথে পুরনো হাজার হাজার অভিজ্ঞতা বা অতীতে স্টোর রাখা পুরনো হাজার হাজার তথ্যের সাথে মিলিয়ে দেখে। আর যখনই কোনো পরিচিত প্যাটার্ন খুঁজে পায়, সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতর একটা ফিলিংস তৈরি করে। এবং এই ফিলিংসটা কি বলে? গাট ফিলিংস। যেমন ধরুন আপনি তো বলতে পারবেন না আপনার মনের ভেতর ঠিক কি ফিলিংসটা হচ্ছে, কিন্তু তাও আপনার মনে হচ্ছে যেন কোথাও একটা কিছু গন্ডগোল আছে, কোথাও আপনার মনে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত। এটা কি বলে? গাট ফিলিংস। এটাকে আরো সহজভাবে বোঝা যাক। ধরুন একজন অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ী, তার সামনে আপনি দুটো সোনার গয়না রাখলেন। এবার সাধারণ কোনো মানুষে বলতেই পারবে না যে কোনটা আসল কোনটা নকল, কিন্তু ওই স্বর্ণ ব্যবসায়ী দেখবেন এক পলকে বলে দিয়েছে যে এইটা ঠিক নয়, এটা আসল, এটা নকল। কিন্তু তাকে জিজ্ঞেস করলে তিনি হয়তো এক্স্যাক্ট ব্যাখ্যা আপনাকে দিতে পারবেন না তিনি কি করে বললেন।
করেছিলেন। তো দীর্ঘ বছরের পর বছর ধরে হাজার হাজার গয়না দেখার অভিজ্ঞতা তার অবচেতন মনে এমন একটা প্যাটার্ন শিখিয়েছে যে আমাদের সাধারণ মানুষ এই জিনিসটা আমরা বুঝতেই পারবো না। এটা হয় আরও দেখবেন কোনো ক্যাশিয়ারের সাথে, তিনি বহু বছর ধরে হাজার হাজার টাকা হাতে গোনার পর তার ব্রেনের মধ্যে একটা আমাদের ওই নোটের এমন একটা অদৃশ্য ম্যাপ তৈরি হয়েছে, এখন তিনি স্পর্শ করেই বলে দিতে পারবেন যে এই টাকাটার মধ্যে কিছু গন্ডগোল আছে। একজন অভিজ্ঞ দাবাড়ু, সে একটা কোনো নতুন কোনো দাবাড়ুর সাথে হয়তো ম্যাচ খেলছে, তো সেখানে দেখবেন যে নতুন দাবাড়ু সে একটা চাল নিতে অনেকক্ষণ টাইম নিচ্ছে, কিন্তু যে অভিজ্ঞতা বলু তার একটা চাল নিতে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে দান দিয়ে দিচ্ছে। এটার মানে এই নয় যে তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, এটার মানে এরকম যে তার ওই অভিজ্ঞ দাবাড়ুর মনের ভেতর বহু খেলার এরকম প্যাটার্ন বা বহু এরকম চালের প্যাটার্ন তার মনের মধ্যে সেভ করা আছে। অর্থাৎ আপনার গাট ফিলিংস কোনো জাদুকরী শক্তি নয়, বরঞ্চ এটা হলো আপনার পুরনো জমানো অভিজ্ঞতার একটা সংক্ষিপ্তসার। এই গাট ফিলিং আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে কিনা, নাকি এগুলো শুধু বইয়ের তত্ত্ব, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষক গ্যারি ক্লেইন বিভিন্ন পেশার বহু অভিজ্ঞ মানুষের ওপর কিছু রিসার্চ করেছিলেন এবং সেখানেই একটা অবিশ্বাস্য ঘটনাও সামনে এসেছিল। একবার একটা বাড়িতে আগুন লেগেছে, তো সেখানে কিছু ফায়ার ফাইটার কর্মী বা দমকল কর্মী সেই আগুন নেভাচ্ছিলেন। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের যে লিডার ছিলেন বা যে অফিসার ছিলেন, তার আন্ডারে যেসব অ্যাসিস্ট্যান্টরা ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন আপনারা এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন। তো যারা কাজ করছিলেন তারাও অবাক হয়ে গেলেন, তারাও দেখছেন যে বাইরে বেরিয়ে যাওয়ার মতো বিপদের কোনো সংকেত দেখছি না, সবকিছু তো নিয়ন্ত্রণই আছে, কিন্তু যেহেতু লিডার বলেছেন বা অফিসার বলেছেন তারা বাধ্য হয়ে বেরিয়ে চলে এলেন এবং বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাড়ির ফ্লোরটা ধসে গেল। মানে তারা যদি একটু দেরি করতেন হয়তো কেউই আর বেঁচে বেরোতে পারতেন না। অফিসারকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার এরকম হঠাৎ মনে হলো কেন, অফিসারও কিন্তু পরিষ্কারভাবে কোনো উত্তর দিতে পারেননি, তার শুধু মনে হয়েছিল যে কিছু একটা ঠিক নেই। পরবর্তীকালে যখন অ্যানালিসিস করা হলো তখন দেখা গেল যে আগুনটা ছিল তার তাপমাত্রা ছিল একটু অন্যরকম এবং তার যে সাউন্ডটা আসছিল সেই সাউন্ডটাও ছিল একটু অন্যরকম। এই যে অভিজ্ঞ একজন ফায়ার ফাইটার, তার দীর্ঘদিন ধরে এই আগুন নেভানোর অভিজ্ঞতা তার ব্রেনের ভেতরে একটা এমন প্যাটার্ন শিখিয়েছে যে সচেতন মন কোনো বিপদ খুঁজে পাওয়ার আগে, কোনো সম্ভাবনা খুঁজে পাওয়ার আগেই তার অবচেতন মন তার বিপদের সংকেত অলরেডি ব্রেনের মধ্যে তৈরি করে ফেলেছে। এরকম ঘটনা দেখবেন ডাক্তার বা অভিজ্ঞ নার্সদের সাথেও হয়ে থাকে। তারা কোনো রিপোর্ট আসার আগেই অনেক পেশেন্টকে দেখে বুঝতে পারেন যে তার অবস্থার অবনতি হচ্ছে, অথচ তারা কোনো রিপোর্ট দেখেননি, কিন্তু ওই পেশেন্টের মুখের রং বা তার শ্বাস প্রশ্বাসের গতি বা তার চোখের মনির কোনো পরিবর্তন বা কোনো আচরণের পরিবর্তনের এই যে সূক্ষ্ম পরিবর্তনগুলো তাদের অবচেতন মন খুব সহজে ওগুলোকে ক্যাচ করে ফেলে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো আর ফায়ার ফাইটার বা ডাক্তার নই, ডাক্তার বা নার্স নই, তাহলে সাধারণ মানুষের জীবনে আমাদের এই গাট ফিলিংস কি কোনো কাজে আসতে পারে বা প্র্যাকটিক্যালের কি কোনো ব্যবহার থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। চলুন তাহলে কিছু এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি কোনো জিনিস কিনতে গিয়ে 20খানা ভিডিও দেখেছেন, 50টা রিভিউ পড়েছেন, তারপরও আপনি সিদ্ধান্ত নিতে পারেননি, বা কোনো ছোট বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে এত বেশি চিন্তা করেছেন যে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন, এবং এটাকেই বলে অ্যানালিসিস প্যারালাইসিস, অর্থাৎ এত বেশি বিশ্লেষণ করা যে আসল সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে যায়। মজার বিষয় হলো আমাদের জীবনের সব সিদ্ধান্ত সব এতটা গুরুত্বপূর্ণ নয়। আপনি একটা শার্ট কিনবেন কি একটা শাড়ি কিনবেন, একটা বই বেছে নেওয়া কি একটা রেস্টুরেন্ট নির্বাচন করা, এগুলোর জন্য অতিরিক্ত মানসিক শক্তি খরচ করার কোনো প্রয়োজন নেই। এইসব ক্ষেত্রে, এইসব ছোট ছোট সিদ্ধান্তর ক্ষেত্রে আপনার যে প্রথম যে ফিলিংসটা তৈরি হয় মনের ভেতরে, ম্যাক্সিমাম কেসে দেখবেন ওইটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত ছিল। দ্বিতীয় হচ্ছে মানুষের মুখোশ চেনা। অনেক সময় আপনার কোনো মানুষকে দেখে আপনার ফার্স্ট ফিলিংস যেটা তৈরি হয়েছিল বা আপনার গাট ফিলিংস যেটা তৈরি হয়েছিল যে লোকটা মনে হচ্ছে খুব একটা ভালো নয়, কিন্তু বাকি সবাই ভালো বলাতে আপনি নিজের ওই ফিলিংসটাকে উপেক্ষা করলেন, ইগনোর করলেন, এবং কিছুদিন পরে বুঝলেন, কয়েক মাস বা কয়েক বছর পরে বুঝলেন প্রথম যে ধারণাটা তৈরি হয়েছিল যে লোকটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে সেটাই সঠিক ছিল। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফার্স্ট ইমপ্রেশন সবসময় ঠিক হবে, কিন্তু এটা সত্যি যে আপনার অবচেতন মন অনেক সময় এমন কিছু সূক্ষ্ম প্যাটার্ন ধরে ফেলবে যা আপনার সচেতন মন সেগুলো বুঝে উঠতেই পারবে না। তাই নিজের প্রথম অনুভূতিকে কোনো সময় অন্ধভাবে বিশ্বাস করবেন না, আবার তাকে ফেলেও দেবেন না, বরঞ্চ তাকে একটা ওয়ার্নিং সাইন হিসাবে মাথায় রাখুন এবং পরবর্তীকালে সময় নিয়ে মানুষটাকে ভালো করে পর্যবেক্ষণ করুন। কারণ বিশ্বাস তৈরি হতে টাইম লাগে, আর বিপদ কিন্তু খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে। 3 নম্বর হচ্ছে সুযোগ হারানো। অনেক সময় অনেক মানুষ অনেক তথ্যের জন্য অপেক্ষা করে, কোনো কাজ শুরু করতে যাবে একদম নিখুঁত নাহলে শুরু করবেন না, আরও কিছু তার তথ্য প্রয়োজন, আরও একটু প্র্যাকটিস দরকার, এই করতে করতে আরও একটু করতে করতে আলটিমেট তাদের আসল কাজটাই হাত থেকে হাতছাড়া হয়ে যায়।
মাথায় রাখবেন, জীবনে সব সিদ্ধান্ত 100% সঠিক হতে পারে না। জীবনে কিছু ভুল সিদ্ধান্তেরও অনেক বেশি দাম আছে, কারণ অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্তগুলো আমাদের অনেক বেটার একটা শিক্ষা দিয়ে যায়, আর সেই শিক্ষাটা হচ্ছে অভিজ্ঞতা। আর আপনি অভিজ্ঞতা, লাইফে যত অভিজ্ঞতা বাড়াবেন, ব্রেনে সেই ডেটাবেসটাও আরও বাড়তে থাকবে, এবং ডেটাবেস যত বাড়বে আমাদের প্যাটার্ন রেকগনিশন যে ক্ষমতা সেটাও বাড়বে, আর তার ফলে আমাদের গাট ফিলিংও আরও উন্নত হবে। এতক্ষণ আমরা গাট ফিলিংয়ের পজিটিভ দিকগুলো দেখলাম, কিন্তু পৃথিবীর কোনো ক্ষমতাই 100% সঠিক হতে পারে না, এরও কিছু নেগেটিভ দিক আছে। আগুনও যেমন রান্না করতে পারে, সেরকম অসাবধান হলে পুড়িয়েও দিতে পারে। অভিজ্ঞতা না থাকলে গাট ফিলিং হচ্ছে জাস্ট একটা অনুমান। যেমন ধরুন আপনার লাইফে কোনোদিন কোনো জায়গায় বিনিয়োগ করার, টাকা ইনভেস্ট করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি কাউকে দেখে বা ইউটিউবে ভিডিও দেখে আপনার মনে হলো যে আমার গাট ফিলিংস বলছে এই কোম্পানিটায় যদি বিনিয়োগ করি আমার বেশ একটা মোটা টাকা ইনকাম করার সুযোগ আছে, মানে একটা বড় লোক হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু বিশ্বাস করুন, এটা গাট ফিলিং নয়, এটা হচ্ছে আপনার আন্দাজ। কেন? কারণ এই কনটেক্সটে আপনার ব্রেনের কাছে কোনো প্রিভিয়াস ডাটাই তো নেই। তাহলে আপনার অনুমানটা আসবে কিসের ভিত্তিতে? আপনার গাট ফিলিংসটা আসবে কিসের ভিত্তিতে? আমি তো আগেই বলেছি, গাট ফিলিংস আসে আমাদের পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে। আর যেখানে অভিজ্ঞতা নেই সেখানে গাট ফিলিং নয়, সেখানে আপনার শেখার মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে আমাদের কিছু বায়াসনেস। আমাদের প্রত্যেকের ভেতরে কিছু না কিছু বায়াস বা পক্ষপাত কাজ করে। আপনার অনেক সময় কোনো মানুষকে দেখে মনে হতে পারে যে আমার গাট ফিলিং বলছে লোকটা মনে হচ্ছে ভালো নয়, কিন্তু হতে পারে এটা আপনার গাট ফিলিং নয়, এটা হতে পারে আপনার কোনো পূর্ব ধারণা। ধরুন আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আপনার কোনো পার্টনার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এবার তখন থেকেই আপনার নতুন মানুষ দেখলেই আপনার মনে হয় যেন এই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তার কোনো সূক্ষ্ম প্যাটার্ন দেখে আমাদের সিস্টেম 1 কোনো বিচার সামনে রাখছে না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জাস্ট একটা পূর্ব ধারণা। আগে থেকে আমাদের মনে সেট হয়ে গেছে যে নতুন মানুষ আসা মানেই সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। 4 নম্বর হচ্ছে ভয়কে আমরা প্রায়শই গাট ফিলিং বলে ভুল করি। এটা হয়তো সবচেয়ে সাধারণ ভুল। অনেক সময় আমরা ভাবি যে আমার মনে হচ্ছে, আমার গাট ফিলিং বলছে আমি পারবো না, আমার গাট ফিলিং বলছে আমি ব্যর্থ হব, আমার গাট ফিলিং বলছে সবাই আমাকে জাজ করবে। একটু খেয়াল করে দেখুন, আপনার এই অনুভূতির উৎসগুলো অভিজ্ঞতা নয়, আপনার এই অনুভূতিগুলোর উৎস হচ্ছে ভয়। আর মাথায় রাখুন, ভয় কোনোদিন নির্ভরযোগ্য গাইড হতে পারে না, কারণ ভয়ের কাজ হচ্ছে আপনাকে নিরাপদ রাখা, সত্যি কথা বলা নয়। তাহলে কি আমাদের গাট ফিলিংকে সবসময় উপেক্ষা করা উচিত? একদমই না। সমস্যা ক্ষমতায় নয়, সমস্যা হলো কখন আপনি এটাকে ব্যবহার করবেন আর কখন করবেন না সেটা না জানা। তাহলে নিজের গাট ফিলিংকে আরো নির্ভরযোগ্য বানানোর জন্য কি করতে পারেন? উত্তরটা খুব সিম্পল। না, আমি বলেছিলাম আপনার গাট ফিলিং কোনো রহস্যময়ী বা কোনো মিরাকেল নয়। এটার উৎস হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কোনো কিছুর অভিজ্ঞতা বা দীর্ঘদিন ধরে কোনো জিনিস শিখতে শিখতে আমরা এই জিনিসটাকে নিজেদের মনের ভেতর ডেভেলপ করি। তাই সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বাড়ান, ভুল থেকে শিক্ষা নিন, কারণ যত ভুল থেকে শিক্ষা নেবেন তত আপনার ডাটাবেস স্ট্রং হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, মানুষের কথার থেকেও তার আচরণকে বেশি পর্যবেক্ষণ করুন, কারণ কথা ভুল বলতে পারে, আচরণ কোনোদিন আপনাকে ঠকাতে পারবে না। তাই আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন, আর আপনি যত অভিজ্ঞতা অর্জন করবেন আপনার ব্রেনের প্যাটার্ন রেকগনিশন ক্ষমতাও তত শক্তিশালী হবে, আর যত প্যাটার্ন রিকগনিশন ক্ষমতা শক্তিশালী হবে আপনার গাট ফিলিংও তত নির্ভরযোগ্য হয়ে উঠবে। আলটিমেটলি আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? না, আমাদের গাট ফিলিং কোনো জাদুকরী ক্ষমতা নয়, বরং আমাদের অবচেতন ব্রেনের একটা অভিজ্ঞতার বেসিসে সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা, একটা প্যাটার্ন রেকগনিশন করার ক্ষমতা। অনেক সময় এর কাজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নয়, বরঞ্চ কোনো ঘটনায় আপনাকে একটা গুরুত্বপূর্ণ সংকেত দেওয়া। যেমন ধরুন আপনার বিয়ে করা, বাড়ি কেনা বা চাকরি পরিবর্তনের মতো বড় সিদ্ধান্তগুলোর সময় আপনার গাট ফিলিংকে একটা সিগন্যাল হিসাবে নিন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন এবং যুক্তি দিয়েও ব্যাপারটাকে বিবেচনা করুন। কারণ প্রকৃত বুদ্ধিমত্তা শুধু যুক্তিতেও নয়, আবার শুধু অনুভূতিতেও নয়। প্রকৃত বুদ্ধিমত্তা হচ্ছে দুটোর মিশ্রণে, দুটো মিলিয়েই আপনি প্রকৃত বুদ্ধিমত্তার কাজ করতে পারবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার লাইফেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনার গাট ফিলিংস আপনাকে কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করুন আমার সাথে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।